ইরান থেকে ছোড়া একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 40 মিনিট সময় ধরে চালানো এই ধারাবাহিক হামলায় মোট 15টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী IDF। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এবার যুক্তরাষ্ট্রকে টার্গেট করেছে ইরান যাকে টার্গেট করে তার শেষ দেখে ছাড়ে। যেমনটি ইসরায়েলের হালত আমরা দেখতে পেরেছি যে গাজার মতোই ধ্বংসস্তূপে পরিণত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ইসরায়েলবাসীরা। ঠিক এমন অবস্থায় কি যেতে যাচ্ছে আমেরিকা? ডোনাল্ড ট্রাম্প কি ইসরায়েলের গায়ে আঘাত করে বড় ধরনের কোনো মহা বিপদের দিকে পড়ল কিনা? আসুন এ সম্পর্কে ইসরায়েলের পক্ষে এবং ইরানের বিপক্ষে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান থাকার কারণে মধ্যপ্রাচ্য তথা আমেরিকাকে কিভাবে রাশিয়া ও তুরস্ক ইরানকে সহযোগিতার মাধ্যমে ধ্বংস করে দিতে যাচ্ছে বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আসসালামু আলাইকুম। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই ত্রিমুখী যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই মুহূর্তে রাশিয়া সফর করছেন। এটা বলার অপেক্ষা রাখে না যে এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে রাশিয়ার সমর্থন পাওয়া। রাশিয়া কতখানি সমর্থন করবে অথবা কিভাবে সমর্থন করবে, সরাসরি নাকি পরোক্ষভাবে, সেটির উপর অনেক কিছু নির্ভর করছে। ইসরায়েল যেমন আমেরিকার একেবারে সরাসরি সমর্থনে এগুচ্ছে বা যুদ্ধ করছে, ইরান কিন্তু এখন পর্যন্ত একাই লড়ে যাচ্ছে। এই জায়গায় রাশিয়া যদি সাপোর্ট করে, এখন কিভাবে করবে সেটা প্রশ্ন। কিন্তু রাশিয়া যদি অংশ নেয় তাহলে এই যুদ্ধের মাত্রাটা ভিন্ন দিকে মোড় নেবে এবং তার তীব্রতা বাড়বে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং ইরান যে শক্তি পাবে সেটি বলার অপেক্ষা রাখে না। সেটা ইসরায়েলের পক্ষে অন্তত কুলানো খুবই কঠিন হবে। এখন প্রশ্ন হচ্ছে যে রাশিয়া কতখানি অগ্রসর হবে ইরানের আহ্বানে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী, যিনি ক্রেমলিনের বৈঠকে অংশ নেওয়ার জন্য বর্তমানে মস্কোতে রয়েছেন, তিনি বলেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, যেখানে অভিন্ন চ্যালেঞ্জ এবং হুমকির বিষয় উঠে আসতে পারে। রাশিয়া ইতিমধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা করেছে। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন যুক্তরাষ্ট্র বিপদের দ্বার খুলে দিয়েছে। যদি আজকের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পুতিনের সঙ্গে বৈঠক করেন, তাহলে তিনি ক্রেমলিনের নেতাদের কাছ থেকে তাদের জোরালো সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মস্কোর পক্ষ থেকে সরাসরি সামরিক সহায়তা পাওয়ার সম্ভাবনা খুবই কম। সবচেয়ে বড় কথা হলো এই মুহূর্তে রাশিয়ার অগ্রাধিকার হলো ক্রেমলিন ইউক্রেন যুদ্ধ। যদিও রাশিয়া এবং ইরানের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি রয়েছে, তবে সেটা কোনো প্রতিরক্ষা চুক্তি নয়, বরং সেটা মস্কোকে তেহরানের জন্য সামরিক সহায়তা দিতে বাধ্য করে না। গত সপ্তাহে পুতিন দাবি করেছিলেন ইরান এখনো রাশিয়ার কাছে সামরিক সহায়তা চায়নি। তার এই মন্তব্য থেকে বোঝা যায় রাশিয়া এখনই কোনো সহায়তা দিতে প্রস্তুত নয়। ক্রেমলিন ইরান এবং ইসরায়েল উভয়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ভালো কাজের সম্পর্ক গড়ে তুলতে চায়। সবগুলো সম্পর্ক ভালো রেখেই রাশিয়া এখন ইরানকে কিভাবে সহযোগিতা করবে, কতখানি সহযোগিতা করবে, সেই সহযোগিতাটা ইসরায়েলের বিরুদ্ধে কতখানি তার যুদ্ধটা বেগবান করতে পারবে, সেটি অনেকগুলো প্রশ্ন। হয়তো টেকনিক্যাল সহায়তা চাইতে পারে, অস্ত্রশস্ত্র সহায়তা চাইতে পারে। ইরানের যে সামরিক শক্তি এবং তার যে সৈন্য সংখ্যা, জনবল, সবকিছু মিলে সেটা যথেষ্ট ইসরায়েলকে মোকাবেলা করতে। কিন্তু এর মধ্যে যদি আমেরিকা সরাসরি আরো ব্যাপকভাবে বিস্তৃত পরিসরে যুদ্ধে অংশ নেয়, তখন কিভাবে মোকাবেলা করবে হয়তো ইরানের চিন্তা সেখানেই। এবং সেই জন্যই রাশিয়ার সহযোগিতা পাওয়ার জন্যই এখন ক্রেমলিনে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। দর্শকের কাছে এটা খুব ভালো কিছু বলে মনে হয় না। এমনকি ট্রাম্প এই আক্রমণ যতটুকুই করেছেন, তার নিজের লিস্ট একটা ব্র্যান্ডিং আছে, সেটাকে তিনি ক্ষতিগ্রস্ত করেছেন। তিনি আমেরিকানদের কাছে এটা বলে ভোট চেয়েছেন তিনি আমেরিকানদের কোনো নতুন যুদ্ধে নিয়ে যাবেন না, প্রিভিয়াস যুদ্ধ বন্ধ করবেন, এসব তো উনি বলেছেন।
তো এটার ঝুঁকি নিয়ে যদি এই নাটক করেন, এটা খুবই কাঁচা নাটক মনে হতে পারে। এই কারণে আমার কাছে এই তত্ত্বে আমি খুব রিলাই আসলে করি না। আমি প্রথম দুটোতে আসলে ব্যাংক করব, সেটা হচ্ছে ইরান আসলে এই ধাক্কার পরে কি হচ্ছে সেটাই দেখার চেষ্টা করছে, এবং আমেরিকা যদি কন্টিনিউ করতে থাকে সে হয়তো দু একটা জায়গায় সিরিয়াস অ্যাটাকই করবে, একেবারে শুধু দেখানোর জন্য সিম্বলিক অ্যাটাক এরকম কিছু নাও করতে পারে। আবার সেকেন্ড অপশনটাও হতে পারে যে আমেরিকার অ্যাটাককে সে একেবারে চোখ বুজে থাকবে, কারণ সে আমেরিকার সাথে করবে, যখনই আমেরিকা অ্যাটাক করবে সে তার ইসরায়েলের উপর অ্যাটাকের পরিমাণ বাড়াতে থাকবে, কারণ এখন সে অনেক বেশি হিট করতে পারছে ইসরায়েলে। এটাও হতে পারে। কিন্তু এই যুদ্ধ আসলে কতদিন চলবে, কেউ কেউ বলছেন অনেক লম্বা সময় চলতে পারে। উত্তর হচ্ছে চলতে পারে না। দুটো দেশে যদি সীমান্ত থাকতো তাহলে এই যুদ্ধ অনেক দিন চলতো। ল্যান্ড অ্যাটাক তো বটেই, ধরলাম ল্যান্ড অ্যাটাক যদি সেই অর্থে পারে, সোলজার যদি ঢুকে নাও যেত, আর্টিলারির ফায়ার চলতো প্রচুর। এক একটা মানে এখনকার যে আর্টিলারি আছে, আর্টিলারি এখন শেলের অনেক লম্বা রেঞ্জ হয়, রকেট অ্যাসিস্টেড আর্টিলারি শেল আছে, সেগুলো অনেক দূর 60 কিলোমিটার পর্যন্ত যায়, কিন্তু এর কমও অ্যারাউন্ড 40 কিলোমিটার যায়, এরকম প্রচুর 155 মিলিমিটার হাইটজার্স আছে। সো তারা অনেক দিন যুদ্ধ করতে পারতো। কিন্তু বলা হচ্ছে যে পৃথিবীর এই প্রথম একটা যুদ্ধ হচ্ছে যেখানে এত লম্বা ডিস্টেন্সে, মানে এদের ডিস্টেন্সটা যতটা, এটা মিসাইলের হিসাবে মিড রেঞ্জ মিসাইল বলে, সেই রেঞ্জের মধ্যে থেকে যুদ্ধ হচ্ছে, আইদার ফাইটার অথবা মিড রেঞ্জ মিসাইল দিয়ে তাকে যুদ্ধ করতে হচ্ছে। এগুলো খুব এক্সপেন্সিভ যুদ্ধ, এই অস্ত্র অনেক অনেক বেশি থাকে না কোনো দেশের, ফলে এই যুদ্ধ এমনিতে আসলে খুব লম্বা সময় চলতে পারে না। একটা মোটামুটি সিজফায়ারের পরিস্থিতির দিকে যাবে, খুব বেশি সময় লাগবে বলে আমি মনে করি না, এবং ওই পরিস্থিতি থেকে বার্গেনিংয়ের ক্ষেত্রে বেটার অবস্থানে থাকে, সেটার উপরেই বার্গেনিং ডিপেন্ড করবে। কিন্তু আমি আগেও বলেছি, এটা এবার হোক, আজ হোক, কাল হোক, 2 বছর পরে হোক, ইরান সিরিয়াসলি অ্যাটাকড হবে। ইরানের কাছে একটা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার মতো ফিসাইল ম্যাটেরিয়াল থাকবে। সে নিজে থেকে এটা সারেন্ডার করে দিল, অবশ্য কোনো কথা নেই, কিন্তু সে যদি এটা না করে, ইরান উইল নেভার। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরানের হরমুজ প্রণালী বন্ধ করলে পুরো বিশ্বব্যাপী যে অর্থনৈতিক ধাক্কা, এই ধাক্কাকে কেটে উঠতে পারবে ডোনাল্ড ট্রাম্প। তাহলে কেনই বা তাদের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়ে ইরানকে ধ্বংসাস্তকে পরিণত করতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এবং এটা কি রাশিয়া এখন কার পক্ষে হয়ে যুদ্ধ করবে? আসুন এ সম্পর্কে আরো ভয়ঙ্কর বিবৃতি জানবো রিপোর্টে। আসসালামু আলাইকুম। আমি আমার আজকের ভিডিও সকালবেলা একটা পারসেপশন দেখছিলাম, আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম, এর পাশাপাশি কিন্তু কিছু খবর দিয়েছিলাম যে আমেরিকার এই যে হামলাটা, এই হামলাতে বেসিক্যালি ইরানের কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা যতটা ইরানের হালকা, মানে আমাদের কুমিল্লার ভাষায় বোধাই ভাবছিলাম, ইরান কিন্তু ততটা না। আপনি দেখেন একদম মানে তথ্য প্রমাণ সহ যে আমেরিকা এই হামলাটা চালাতে গিয়ে কয়েক বিলিয়ন ডলার যে খরচ করলো শুধুমাত্র ইজ্জতের জন্য, মানে থাকে না মোরল বইলা ফেলছে মুখ দিয়া, না বললে এটা কেমনে এখন একটা এলাকার মধ্যে ভাবসাব নষ্ট হয়ে যাবে, ওই আর কি। দর্শক, আমাদের যে 3টি ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলোতে অভিযান চালিয়েছিল বা বোমা হামলা চালিয়েছিল আমেরিকা, এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, আমি বলছিলাম যে বি ক্যাটাগরির, বাট বি এর মধ্যে যদি আমরা ধরি B1, B2, B3, এর মধ্যে ছিল ফোর্দো নিয়ে আমি এর আগেও আপনাদেরকে কথা বলছিলাম। যারা আমার নিউজগুলো দেখেন, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির B2 স্টিলথ যে বিমান, এই বিমান দিয়া হামলার ঠিক আগে ইরানের অন্যতম গোপন পারমাণবিক স্থাপনা ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট সাইটে ব্যতিক্রমী কর্মকাণ্ড ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে। এখন আস্তে আস্তে সব বের হচ্ছে। এতে প্রশ্ন উঠেছে, ইরানের গোয়েন্দারা কি আমেরিকা থেকে এক ধাপ আগায় ছিল? যুক্তরাষ্ট্রভিত্তিক উপগ্রহ চিত্র সংস্থা ম্যাক্সার তারা বলছে গত 19 এবং 20 জুন উচ্চমানের স্যাটেলাইট ছবি তুলেছে, যেখানে ফোর্দো এলাকার প্রবেশপথ এবং টানেল সংলগ্ন এলাকায় অস্বাভাবিক যান চলাচলের প্রমাণ পাওয়া গেছে। মানে নরমালি এখানে ওই যে বলছি ভাই, দেখেন আমেরিকা কিভাবে নজরদারি করে, এখানে একটা মশা ঢুকলেও এরা স্যাটেলাইট দিয়ে কিন্তু নজরদারি করে। তো এখানে অস্বাভাবিক গাড়িপত্রের হিসাব আছে যে স্যাটেলাইট চিত্রে বলা হচ্ছে যে অন্তত 16টি মালবাহী ট্রাক ফোর্দোর অ্যাক্সেস রুট বরাবর সারিবদ্ধভাবে অবস্থান করছিল, যেগুলি সরাসরি এই ফোর্দো পারমাণবিক কেন্দ্রের যে গোপন টানেল আছে সেগুলোর দিকে আপনার প্রবেশপথের দিকে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই বেশিরভাগ ট্রাক প্রবেশপথ থেকে প্রায় 1 কিলোমিটার উত্তর পশ্চিমে সরিয়ে নেওয়া হয়। এখন এটাকে বিশ্লেষণ করে কি বলা হচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে যে কোনো ধরনের স্থানান্তর অথবা রক্ষণমূলক
প্রস্তুতি চলছিল। ছবিতে বুলডোজার, ট্রাক, অতিরিক্ত যানবাহনও দেখা গেছে, যা প্রতিরক্ষা বা সরবরাহ অপসারণ সংক্রান্ত সক্রিয়তার ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা বলছে এই তৎপরতা যুক্তরাষ্ট্রের হামলার কদিন আগেই দেখা গেছে, যা থেকে বোঝা যায় তেহরান হয়তো উপগ্রহ নজরদারি, এই যে আমেরিকা উপর থেকে যে তাকাই থাকে মাওলা পাকের পরে দুনিয়ার জমিনে যদি কাউকে নজরদারি করে সেটা হচ্ছে আমেরিকা। এমনকি গোয়েন্দা তথ্যের যে ভিত্তি ছিল সেগুলোর ভিত্তিতে ঝুঁকি ব্যবস্থাপনা চালিয়েছিল। আমি সহজ বাংলায় বুঝলে আরো বুঝবেন। অন্য এক ব্যাখ্যায় বলা হয়েছে ইরান হয়তো হামলার পূর্বাভাস আগেই পেয়েছিল এবং সেই অনুযায়ী গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একটু সাধু ভাষায় হয়ে গেছে না, বাংলা ভাষায় বলি। আপনি ধরেন একটা ডায়মন্ড কিনছেন 1 বিলিয়ন 1 মিলিয়ন সামহাও, অথবা আমরা গরিব মানুষ 2-4-10 লাখ টাকা দিয়ে। এখন এই যে আপনি 10 লাখ টাকার স্বর্ণ আপনার ঘরে আছে, চোরের টার্গেট কি থাকে? স্বর্ণ। চোরের টার্গেট কি? স্বর্ণ, মূল স্বর্ণ। আপনি এই স্বর্ণটারে সংরক্ষণের জন্য একটা পাকা বাড়ি বানাইছেন। একটা বেড়ার ঘরে কেউ 10 ভরি স্বর্ণ নিয়ে ঘুমাবে না, রাইট? যখন আপনার কাছে এই স্বর্ণটা থাকবে, আপনি নিজে জানেন স্বর্ণ দামি জিনিস, সো আমার একটা টিন শেড পাকা বিল্ডিং হলেও লাগবে, নাম্বার 1। নাম্বার 2, টিন শেড পাকা বিল্ডিং এর মধ্যে আপনি কি এরকম পলিথিনে প্যাচ দিয়া স্বর্ণটা নর্মাল ড্রেসিং টেবিলের ড্রয়ারে অথবা এমনি ফালাই রাখবেন না। আপনি করবেন কি, মিনিমাম লেভেল একটা আলমিরা কিনবেন, রাইট? একটা আলমিরা কিনে ওটা আপনার কিন্তু ইনভেস্টমেন্ট, ঠিক কিনা? আপনি 10 ভরি স্বর্ণ সংরক্ষণের জন্য প্রথমে একটা পাকা ভবন বানাইছেন, এখানে আপনার কস্ট গেছে। নাম্বার 2 হচ্ছে আপনি একটা আলমিরা কিনছেন, কস্ট গেছে। মেইন রিজন কি? চোর ডাকাই তাইলে যেন স্বর্ণ রূপাটি নিতে না পারে, রাইট? ইরানের এই পারমাণবিক স্থাপনাগুলো এক জিনিস, আবার বুঝতে পারছি স্থাপনাগুলো ধরেন সে টিন শেড ঘর, হ্যাঁ, আর যেটা হচ্ছে স্বর্ণটা এটা হচ্ছে ইউরেনিয়াম। ইভেন এগুলোর সাথে কানেক্টেড ডাটা, তথ্য, গবেষণার যে কাগজপত্র, ডেটাবেস, প্লাস ওইখানে থাকা ইউরেনিয়ামের যে মজুতাগার ছিল, অথবা ইরান তলে তলে যতদূর আগাইছিল তারা বুঝতে পারতেছিল এখানে যে কোনো সময় একটা অভিযান করবে। সো হোয়াটস নেক্সট হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ইংরেজিতে শব্দ আছে না, আপনি ঘটনা ঘটার পরে, এখন আপনি গরমকাল চলতেছে, আপনি এই মাত্র ফ্রিজের ঠান্ডা খেলেন, আবার দৌড় দিলেন বাইরে থেকে অনেক রৌদ্র, আপনি আইসে ঠান্ডা পানি দিয়ে গোসল করলেন, নির্ঘাত আপনি অসুস্থ হবেন। কেন? কারণ আপনার বডি টেম্পারেচারটারে আপনি ব্যালেন্স রাখতে হবে, রাইট? তো ইরান এত বড় বড় ঘটনা ঘটবে, ইরানের মাথায় কি এটা আসে নাই যে চুরি হওয়ার আগে, ধ্বংস হওয়ার আগে মিনিমাম লেভেল এগুলোর বাঁচানোর, রক্ষা করাটাই ভালো? এখন টোটাল যদি টাকার হিসাব করেন, সেখানে আমেরিকার খরচ অনেক বেশি হয়েছে। যে স্টিল যে বিমানটা পাঠাইছে ভাই, এগুলা ফেসবুকের লেখা, এগুলো তো আবার আজব লেখা লেখে, পদ্মা সেতু নাকি এটা দিয়ে 2টা বানানো যাবে, এত দামও না, তবে দামি অনেক, এটা উড়াইতে নাকি অনেক টাকা লাগে, ঠিক আছে? তো দিন শেষে ইরান বেসিক্যালি আমেরিকাকে একটা ভালোই ডজ দিছে। এখন একটা বাইরেছে, ইরান বলছে ওই রকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমরা ভাবছিলাম যে চাপা চোপা মারে মাইর খাইয়া, হয়তো চাপা আওয়াজ থাকে না যে মাইর খাইছে, এখন ইজ্জতের জন্য ইরান বলতেছে। কিন্তু এখন এই যে তথ্যগুলা কারা দিছে, আমেরিকার সাইড থেকে আসছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।